আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আলহামদুলিল্লাহ। আমরা লাস্ট ক্লাসে টেকনিক্যাল এসইও পার্ট 2 সম্পর্কে জেনেছিলাম। মোটামুটিভাবে বেশ কিছু বিষয় সেখানে কভার দিয়েছি। স্পেশালি টেকনিক্যাল অডিটগুলোর ভিতরে কোন কোন বিষয়গুলো থাকে। আজকে আমরা টেকনিক্যাল এসইওর অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় ক্রলএবিলিটি চেক করব। তবে ক্রলএবিলিটি চেক করার সময়টা হচ্ছে ওই সময় যখন আমরা কোনো কিছুকে গুগলে রেজিস্ট্রেশন করি বা ইন্ডেক্স করি। এর পরবর্তীতে আমাদের চেক করতে হয় যে গুগল আমাদের ওয়েবসাইটটা রিড করতে পারতেছে কিনা, বা আমাদের ওয়েবসাইটের সমস্ত ডেটাগুলো সে ক্রল করতে পারতেছে কিনা। তো এই জিনিসগুলো তখন তারপরে নজরে আসে। তো আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে আমি যদি ওয়েবসাইট খুলে রাখি, গুগলে কখনোই দেখাবে না যতক্ষণ না পর্যন্ত আমি গুগলে গিয়ে সেটাকে রেজিস্ট্রেশন করি। ততক্ষণ না পর্যন্ত গুগলে আমার ওয়েবসাইটটা শো করবে না। এই রেজিস্ট্রেশন প্রসেসে যাওয়ার জন্য আমাদেরকে নতুন একটা প্ল্যাটফর্মের সাথে পরিচিত হতে হবে। সেটার নাম হচ্ছে সার্চ কনসোল, গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল, যেটাকে সংক্ষেপে বলা হয় জিএসসি, জিএসসিও বলে। ক্লিয়ার? গুগল সার্চ কনসোল। তো এখানে আমরা গুগল সার্চ করার পরে এই গুগল সার্চ কনসোল টুলস এই জায়গায় যাব। আপনাদের স্টার্ট নাও অপশন আসবে, স্টার্ট নাও অপশনে ক্লিক করবেন। এটা যে কোনো মেইল দিয়ে খোলা যাবে। সাইন ইন উইথ গুগল দিলেই অটোমেটিক আপনার যে ইমেল আছে সেই ইমেলের মাধ্যমে এটা সাইন ইন হয়ে যাবে। যেরকম আমার এই ইমেলে আমি সাইন ইন করে ফেলেছি। ক্লিয়ার? এখন আমার এই ইমেলে অনেকগুলো ওয়েবসাইট সাইন ইন করা আছে ইতিমধ্যে, এটাও দেখতে পাচ্ছেন। তো এই যে এটা কাইন্ড অফ একটা ট্র্যাকিং, ফুল ট্র্যাকিং না, তবে স্বাভাবিকভাবে কিছু ট্র্যাকিং এখানে দেখা যায়। ফুল ট্র্যাকিংয়ের জন্য গুগল অ্যানালিটিক্স এটা দারুণ কাজ করে, দারুণ একটা টুল, যেটা দিয়ে আপনার ওয়েবসাইটে কোন এরিয়া থেকে, কোন ডিভাইস থেকে প্রতিদিন কত মানুষ আসছে, কতক্ষণ সময় কাটাচ্ছে আপনার ওয়েবসাইটে, এরকম কিছু বিষয়গুলো চেক করা যায়, যেটা গুগলের নিজস্ব একটা টুলস, সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। এগুলো ট্র্যাকিং আবার বিভিন্ন অন্যান্য থার্ড পার্টি টুলস দিয়েও ট্র্যাক করা যায়। তবে গুগল অ্যানালিটিক্স যেহেতু গুগলের নিজস্ব, গুগল নিজে প্রেফার করে গুগল অ্যানালিটিক্স দিয়ে ট্র্যাকিং করানোর জন্য। আচ্ছা, তো তো এটা হচ্ছে সার্চ কনসোল ওভারভিউ একটা। যখন আপনি কোনো নর্মালি যখন আপনার কোনো এখানে ওয়েবসাইট থাকবে না, তখন এগুলো কোনো কিছু শো করবে না, পারফরমেন্স। তো প্রথমে তো ওয়েবসাইটের জন্য, যেখানে এটা গুগলের ভাষায় বলা হয় অ্যাড প্রপার্টি। তো আমাদেরকে প্রপার্টিটা অ্যাড করতে হয়। প্রপার্টিটা অ্যাড করা আমাদের জন্য জরুরি। তো ধরেন এখান থেকে আমি অ্যাড প্রপার্টিতে গেলাম। অ্যাড প্রপার্টিতে যাওয়ার পরে এখন আমাদেরকে আমাদের ডোমেইনটা অ্যাড করতে হবে। হ্যাঁ, তো দুই ধরনের ভেরিফিকেশান আছে। এটাকে প্রথমে ভেরিফাই করতে হয়। মানে এই সিস্টেমটাই হচ্ছে ইন্ডেক্সেশন। এক টাইপের ইন্ডেক্সেশন সিস্টেম হচ্ছে ইউআরএল প্রিফিক্স। তো আমরা সাধারণত ডোমেইন প্রিফিক্সটাকে বেশি প্রেফার করি। তো এখানে ধরেন আমাদের ডোমেইনটা আমরা দিব, আমাদের নতুন যে ওয়েবসাইটটা আপনাদের করা হয়েছিল, এখান থেকে আমি জাস্ট ডোমেইনটা কপি করব। কপি করে আমি এই জায়গায় দিয়ে রাখবো কন্টিনিউ। তো এখানে যখন আমি কন্টিনিউ দিব, তখন ওরা আমাকে একটা কোড দিবে। তো ওই কোডটা কপি করতে হয়। এই যে দেখেন এই কোডটা, এটা আমি কপি করলাম। এই যে এটা কপি করলাম। কপি করার পরে এটা আমাদের, অথবা যে কোনো ধরেন আপনার নিজস্ব একটা সাইট আপনি ইন্ডেক্স করবেন গুগলে, অথবা ক্লায়েন্টের কোনো একটা সাইট আপনি ইন্ডেক্স করবেন গুগলে। ঠিক আছে? আপনার ক্লায়েন্টের সার্ভার অ্যাক্সেস লাগবে, অর্থাৎ সি প্যানেল অ্যাক্সেসটা লাগবে। যদি সি প্যানেল অ্যাক্সেস অনেক সাইটের থাকে না, ওই ক্ষেত্রে ওইটার সিস্টেম আলাদা। তবে যেই সকল সাইটের সি প্যানেল আছে, ওই সকল সাইটের সি প্যানেল অ্যাক্সেসে গিয়ে কি করতে হয়, এটা আমি এখন দেখাবো। খুব হাতে গোনা কয়েকটা সাইট আছে, মানে সিএমএস প্ল্যাটফর্ম আছে যেগুলোর সি প্যানেল নাই। যেমন উইক্স, যেমন ধরেন বিগ কমার্স,
এগুলোর ক্ষেত্রে cPanel স্বাভাবিকভাবে দেখা যায় না, ঠিক আছে? cPanel নাই বললেই চলে। তাহলে ধরুন আমরা গেলাম MHR Academy/cPanel। এখান থেকে ডোমেইন অপশন থেকে আমরা জোন এডিটরে যাব। জোন এডিটরে যাওয়ার পরে আপনার যে ওয়েবসাইটটা, যে ধরেন mhracademy.com, এখানে ডোমেন থাকবেই। আপনি যে যে ডোমেনগুলোকে আপলোড করবেন ওই ডোমেনগুলো থাকবে, ঠিক আছে? ওই ডোমেনগুলাই লিস্ট আউট করে ওখান থেকে আমাদেরকে ম্যানেজে যেতে হবে। ম্যানেজ আবার বুঝাই, এই যে cPanel-এ আমি দেখাইছিলাম পার্ট আছে, টুলস পার্ট, ফাইলস পার্ট, ডাটাবেস পার্ট, ডোমেইন পার্ট, মেট্রিক, সিকিউরিটি, এগুলো পার্ট আছে। এইটার ডোমেইন পার্টে যে জোন এডিটরের নামে একটা অপশন আছে, জোন এডিটর। এটাকে অনেক সময় ডিএনএস জোন এডিটরও বলে, তবে জোন এডিটর সবচেয়ে বেশি প্রচলিত। এই জোন এডিটরে গেলে আপনার যেগুলো ডোমেইনগুলো ইনস্টল করা আছে এই cPanel বা সার্ভারে, সেগুলো এখানে শো করবে। যেমন আমার 3টা ডোমেইন ইনস্টল করা ছিল, আছে এখন। তো আমার 113 MHR, 113 তো সাবডোমেইন, মেইন ডোমেইন হচ্ছে MHR Academy। তো আমি এই MHR Academy-তে এসে ম্যানেজ অপশনে গেলাম। ম্যানেজ অপশনে যাওয়ার পরে আমি এখানে অ্যাড রেকর্ডে যাব। অ্যাড রেকর্ডে যাওয়ার পরে এখানে আমার নাম দিতে হবে, এখানে টাইপ সেট করতে হবে, এখানে যা আছে আর এখানে ধরেন করতে হবে। তো আমি একটু দেখে নেই এখানে টাইপটা কি। রেকমেন্ডেড টাইপ TXT মানে হচ্ছে টেক্সট, ক্লিয়ার? তো রেকমেন্ডেড টাইপটা TXT দিয়ে নিলাম, ওকে। এখন দেখেন একটা টেক্সট দেওয়ার মতো একটা অপশন আসছে। তো আমি যেটা কপি করছি ওটা পেস্ট করে দিলাম। এই যে এটা এখান থেকে যেটা কপি করছি এটা এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। এখানে একটা নাম দিই, নাম দিলাম হচ্ছে 113 mhracademy.com। এটা আপনার যে কোনো ইচ্ছা মতো নাম দিতে পারেন, এই জায়গায় কোনো সমস্যা নেই। তবে mhracademy.com দিয়ে অলরেডি একটা আছে, তো আমি 113 mhracademy.com দিয়ে সেভ রেকর্ডে ক্লিক করে দিলাম। রেকর্ড সেভ হয়ে গেল, ক্লিয়ার? এই জায়গার দিকে নিচের দিকে যদি আসেন 113 সেভ হয়েছে, হ্যাঁ। ওই পাশে মনে হয় আছে, আরে কই গেল সেভ করে, এই যে আছে সামহাও জায়গার মতো আছে একটা, তো সেভ দিয়ে দিছি, ক্লিয়ার? আচ্ছা, তো এখন এই জায়গায় এসে ভেরিফাই ক্লিক করতে হবে। ভেরিফাই, ওনারশিপ ভেরিফাইড হয়ে গেল, ক্লিয়ার? গো টু দ্য প্রপার্টি। এই যে এখন এই 113 mhracademy.com এটার ফুল পারফরমেন্স আপনাদেরকে এখন এই জায়গায় শো করতেছে। এখন এই পারফরমেন্স কিন্তু এখনও রেডি হয় নাই, ওভারভিউয়ে আছি আমরা। পারফরমেন্সও যদি যাই, কোনো কিছু এখন পর্যন্ত দেখাচ্ছেন। এখানে সেট করা যাবে কোন মাসের কোন দিনের, ধরুন 7 দিনের রেজাল্ট দেখতে চাচ্ছেন, হ্যাঁ। আবার কম্পেয়ার করা যায় ক্লায়েন্টকে দেখানোর জন্য যে আমি কোনটা কী করবো, মানে কম্প্যারিজনের যে পার্টটা আছে। এখান থেকে এখন আমরা সাইট ম্যাপে যাব। সাইট ম্যাপে যাওয়ার পরে এই জায়গাটাতে আমরা সাইট ম্যাপ অ্যাড করব, ক্লিয়ার? এখন সাইট ম্যাপটা অ্যাড করার জন্য আমাকে দেখতে হবে যে এখানে সাইট ম্যাপটা ইনস্টল করা আছে কিনা। ক্রলেবিলিটি পার্টের ভিতরে আমরা ভালোভাবে আপনাদেরকে রিমাইন্ডার দিয়েছিলাম যে সাইট ম্যাপটা এটা কিন্তু ক্রলেবিলিটির অন্যতম একটা পার্ট। কারণ গুগল কিন্তু শুরুতেই সাইট ম্যাপটা বেশি মানে চেক করে। কারণ একটা ওয়েবসাইটের চেক করার আগে যে দরজাটা থাকে, মানে শুরুতেই যখন আসে আর কি, তখন সেই দরজাটা হয় ওইটার robots.txt। আপনারা হয়তো বা মনে রাখছেন
যে আমরা robots.txt চেক করতাম কিন্তু হ্যাঁ, যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে এখানে লিখতাম robots.txt আছে কি না এটা একটু চেক করার জন্য। দেখেন এখানে robots.txt আছে অলরেডি। তো গুগল কোনো ওয়েবসাইটে ঢোকার আগে ডিরেক্টলি আগে robots.txt কাছে যেয়ে বাধা খায়, এখানে আসে আগে। এখানে এসে এটা হচ্ছে ওদের গেট, যে কোনো ওয়েবসাইট ঢোকার জন্য একটা গেট। তো এই গেটে এসে ও আগে দেখে যে আমাকে এই ওয়েবসাইটে ঢোকার পারমিশন দিয়েছে কি না। ইউজার এজেন্ট ডিসঅ্যালাউয়ে কোনো কিছু নাই। আমি যদি ডিসঅ্যালাউ দিয়ে আমার এই ডোমেনটা দিয়ে দিতাম, হ্যাঁ, এই জায়গায় গুগল আর সাধ্য ছিল না আমার এই ওয়েবসাইটে আসার। ঠিক আছে? আমি এখান থেকে যেগুলাকে ব্লক করে দিব, বলে দিব ডিসঅ্যালাউ বলে দিব। এই ডিসঅ্যালাউ অপশনে গিয়ে যে এখানে দেখেন ডিসঅ্যালাউ, এগুলো ডিসঅ্যালাউ কপি করে যদি আমি আরও ডিসঅ্যালাউ করে একটা করে পেজ এখানে দিয়ে দেই, গুগলের সাধ্য নেই আমার ওয়েবসাইটটা রিড করার বা মানে পড়ার। ঠিক আছে? তো গুগল এসে দেখতেছে যে এখানে ডিসঅ্যালাউয়ে কোনো কিছু নাই, তার মানে আমার পারমিশন আছে এই ওয়েবসাইটে যাওয়ার। তো আমি আবার যেহেতু গুগল শুরুতেই এখানে আসে, robots.txt-তে আসে, তো এখানে আমি আমার সাইট ম্যাপ দিয়ে রাখছি। সাইট ম্যাপ এটা একটা গুড প্র্যাকটিস, হ্যাঁ, এবং টেকনিক্যাল এসইওর অন্যতম একটা ক্রলেবিলিটি বাড়ানোর অন্যতম একটা ভালো যে গুগলের ক্রল অ্যাবিলিটি বাড়ানো এটা খুবই গুগলের জন্যই খুবই ভালো এবং আমাদের জন্য ভালো, কারণ গুগল যত সহজে আমার ওয়েবসাইটটা ক্রল করতে পারবে সে তত আমাকে র্যাঙ্কের দিকে আগায় রাখবে, ইনফরমেশনের দিক থেকে আমাকে আগায় রাখবে। বুঝতে পারছি? কীরকম আগায় রাখবে সেটা হচ্ছে যে গুগল এসে এই সাইট ম্যাপটাতে যাবে, যাওয়ার পরে একটা সাইট ম্যাপ একটা ওয়েবসাইটের হোল চিত্র তুলে ধরে, যে ওই ওয়েবসাইটে কি আছে না আছে সমস্ত কিছু রোড ম্যাপ হচ্ছে এই একটা ওয়েবসাইটের সাইট ম্যাপ। কোনো ওয়েবসাইটে কি আছে না আছে সব কিছু রোড ম্যাপ, সেটা হচ্ছে এই সাইট ম্যাপ। যেমন এখানে পোস্ট কয়টা আমি যদি ভিজিট করি, এই কয়টা পোস্টে যে একজন ইয়ে করছে, পাবলিশ করছে, ওটা একটা ভিজিবল হয়েছে। পেজ কয়টা সেগুলো দেখা যাবে, হ্যাঁ, আরও যেগুলো আমি অ্যাক্সেস দিয়ে রেখেছি সেগুলো দেখা যাবে। তো এখান থেকে একটা ওয়েবসাইটের ফুল রোড ম্যাপ যখন গুগল পেয়ে যায় তখন সে ওয়ান বাই ওয়ান এখান থেকে সবগুলো পেজ টেজ এগুলোকে ঘাটাঘাটি করে সবগুলোর ইনফরমেশন বের করে রাখে। তো সাইট ম্যাপ ক্রিয়েট করার ওয়ে কি, যখনই আমরা কোনো এসইও প্লাগইন ইনস্টল করব, হয় ইয়োস্ট অথবা র্যাঙ্ক ম্যাথ, অটোমেটিক্যালি একটা সাইট ম্যাপ তৈরি হয়ে যাবে। যখন আমরা ওয়ার্ডপ্রেস ব্যতীত অন্যান্য কোনো সিএমএস ইউজ করব, শপিফাই, উইক্স, ওয়েবফ্লো, তারপরে আপনার ড্রুপাল, জুমলা, এগুলোতেও ইনস্টল করার সাথে সাথে অটোমেটিক্যালি এদের একটা সাইট ম্যাপের অপশন থাকে, অটোমেটিক্যালি সাইট ম্যাপটা ইনস্টল হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার সাইট ম্যাপ হচ্ছে এটা। এটা আমি কপি করে এই গুগল সার্চ কনসোলের অ্যাড এ নিউ সাইট ম্যাপ এখানে সাবমিট করে দিব। কী হবে তাড়াতাড়ি? তাহলে আমার যত পেজগুলো আছে তাড়াতাড়ি সেগুলো ইন্ডেক্স হয়ে যাবে, রেডি হয়ে যাবে। এখন আমার পেজ কিন্তু যেটা আমি করলাম এখন পর্যন্ত রেডি হয়ও নেই, হয়তো হতেও পারে, বলা যায় না। আমি আগে অ্যাড করে দিই। সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি, কুড নট ফেচ, এখনও ফেচ করতে পারে না, কারণ একটু সময় লাগবে, হয়তো কয়েকদিন পরে এসে দেখবেন এটা হয়তো ফেচ করে ফেলছে। আর যদি ফেচ করতে না পারে, সাইট ম্যাপ ডট এক্সএমএল এটা দিয়ে রাখি। এখন এই যে দেখেন ফেচ করে ফেলছে, আগেরটা ফেচ করছে, পরে যেটা দিছে ওটা ফেচ করে নাই। আচ্ছা ঠিক আছে, সাকসেস। ওকে গুড। তো এই যে সাকসেস হয়ে গেল, এখন এই জায়গায় দেখেন ইন্সপেক্ট ইউআরএল, আমার যে ইউআরএলটা এটা একটু ইন্সপেক্ট করি যে এটা কি গুগলে রেজিস্ট্রেশন হয়েছে কি না। দেখেন এই অলরেডি 113.mhracademy.com অলরেডি দিস ইউআরএল ইজ ইন গুগল। যখন এরকম টিক মার্ক আসবে
দ্যাট মিন্স এটা আপনার জন্য একটা সুখবর যে আপনার এই ওয়েবসাইটটা গুগলে অলরেডি ইন্ডেক্স মানে হচ্ছে আপনি এটা গুগলে সার্চ করে খুঁজে পাবেন। সার্চ এখানে আসবো কেন, গুগলে ধরেন আপনি ব্র্যাকেটের ভিতরে আপনার ওয়েবসাইটটা দেন, দিয়ে সার্চ করেন ইমেচার একাডেমি 107 আসছে, 113 এখানেও তো আসেনি, 113 এখনো আসেনি, গুগলে এখনো আসেনি। আচ্ছা যাই হোক, এখন দেখাচ্ছে ইন্ডেক্স হয়েছে। যেহেতু মাত্র ইয়ে করলাম, একটু সময় দেওয়া লাগবে, যতক্ষণ না পর্যন্ত আমরা সময় দিব ততক্ষণ পর্যন্ত লাভ হবে না। সাইট ম্যাপে একটা পোস্ট একজন করছিল নন ক্যাটাগরাইজ দিয়ে, দিস ইউআরএল ইজ নট ইন গুগল। দেখেন এটা এখনও গুগলে নাই। যখন কোনো কিছু ইউআরএল গুগলে থাকবে না, সেটা আমরা রিকোয়েস্ট ইন্ডেক্সিং দিব একবার, রিকোয়েস্ট ইন্ডেক্সিং একবার। যখন আপনি নতুন কোনো ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে সাবমিট করবেন, ভেরিফাই করবেন, তার অ্যাটলিস্ট 3 থেকে 4 দিন একটু সময় লাগবে। তারপরে স্বাভাবিকভাবে গুগলে সেটা ইন্ডেক্স হয় কি অথবা হয় না, এরকম একটা রেজাল্ট আসে। ঠিক আছে, ইন্ডেক্স রিকোয়েস্ট আমি করে দিচ্ছি। কয়দিন লাগবে? 4 থেকে 7 দিন লাগবে। এর আগে এটা কিন্তু পসিবল না। আচ্ছা, আমরা কি এটা দেখাইছিলাম কিনা আপনাদেরকে? যদি আমরা এটা ডিসকারেজ থাকতো, হ্যাঁ, এই অবস্থায় যদি আমরা পেজ পাবলিশ করে দিই, গুগলে কখনোই ইন্ডেক্স হবে না। ঠিক আছে, এটা আনমার্ক অবস্থায় কোনো পেজ পাবলিশ করতে হয়। তো আমাদের প্রথম কাজ হয়ে গেল, সেটা হচ্ছে যে গুগল সাবমিট করা, এবং পাশাপাশি সাইট ম্যাপ কীভাবে তৈরি হবে ওয়ার্ডপ্রেস সাইটে, এটার একটা ধারণা নিলাম। এখন robots.txt সেটিংসটা কোথায়? robots.txt সেটিংসটা 2 জায়গায় থাকে। একটা যখন আপনি জেনারেল সেটিংসে যাবেন, জেনারেল সেটিংসে যাওয়ার পরে যে এডিট robots.txt, এই জায়গা থেকে আপনি এডিট করতে পারবেন না খুব সম্ভবত। হ্যাঁ, এরা বাপরে, এখানে অটোমেটিক্যালি এই যে একটা ফাইল ওরা অ্যাড করে দিচ্ছে অটোমেটিক্যালি, এই যে এটা। তা আমি এটা ধরেন এতটুকু কপি করলাম, কপি, এবং ওই জায়গায় পেস্ট দিলাম। ক্লিয়ার? এখন আমি এখান থেকে এডিট করতে পারবো। ডিসঅ্যালাওয়ে আমি যে সকল পেজগুলো চাইবো না যে এগুলো গুগলে ইন্ডেক্স হোক, সেগুলো আমি ডিসঅ্যালাওয়ে দিতে পারি। যে সকল পেজগুলো আমি চাই না গুগলে ইন্ডেক্স হোক, সেই পেজগুলো আমরা এই জায়গায় দিতে পারি। কোন কোন পেজ হতে পারে এরকম? দেখেন, কোনো পেজ আছে যেমন প্রাইভেসি পলিসি, এটা গুগলে যাওয়ার দরকার নাই। হ্যাঁ, দরকার হতেও পারে কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে। আবার কিছু কিছু মানে উল্টাপাল্টা ইউআরএল তৈরি হয়ে যায় অনেক সময়, সেগুলোকে ব্লক করার জন্য এই robots.txt এই জায়গায় কাজ করে। আর এটার অন্যতম একটা সেটিংস আছে, যেটা হচ্ছে মূল বেসিক রুট ফাইল। রুট ফাইলটা সাধারণত যে ওয়েবসাইটের আমরা কাজ করতেছি, ওই ওয়েবসাইটের এই জায়গায় থাকবে। ঠিক আছে, আপনাদের জন্য এই সেটিংসটা হচ্ছে ফাইল ম্যানেজারে যে কোনো ক্লায়েন্টের ওয়েবসাইটটা থাকে হচ্ছে public.html এই জায়গাটাতে। আমাদের এমএইচআর মেইন যে ওয়েবসাইটটা, সেটার মূল সেটিংসটা এই জায়গায়। ঠিক আছে, আর যেগুলো সাবডোমেইন নতুন করে তৈরি করা হয়েছে, সেগুলোর সেটিংস হচ্ছে এই যে এখানে ইনস্টল হয়েছে এগুলো, বুঝতে পারছেন? আচ্ছা, তো এই জায়গাটাতে দেখেন .htaccess ফাইল, আমরা যেখানে লাস্ট টাইম জিজিপ কোড সাবমিট করেছিলাম, জিজিপ কোড কিন্তু আমরা এই যে এখান থেকেও করতে পারতাম। .htaccess রিক্স দিয়ে রাখছে, এখান থেকেও আমরা হালকা পাতলা এডিট করতে পারি। ঠিক আছে, তো এই ওয়েবসাইটটাতে robots.txt হয়ে গেল, এখানে robots.txt নামের একটা ফাইল আছে।
কিন্তু সেটা দেখাচ্ছে না। দেখাচ্ছে না কেন? যখন দুইটা ইউআরএল একসাথে ইউজ করা হয়, মানে দুইটা একই তখন একটু সমস্যা হয়। আচ্ছা, ইওস্টে রোবোস্টোর টেক্সটটি পাবেন হচ্ছে টুলসে, যে টুলসের ভিতরে যাবেন, যাওয়ার পরে ফাইল এডিটর, এরপরে রোবোস্টোর টেক্সট, ক্রিয়েট এ রোবোস্টোর টেক্সটি ফাইল। তার মানে ক্রিয়েট করা ছিল না, ইউজ র্যাঙ্ক ম্যাথে ছিল আর কি। এই দেখেন এখন আমার ক্রিয়েট হয়ে গেছে। তো দুইটা এসইও প্লাগইন একটু ভেজাল। আরেকটা রিফ্রেশ দেখলে এটা করতে, ফাইল ম্যানেজার, এই যে robots.txt ফাইল ক্রিয়েট হয়ে গেছে। একই সিস্টেম, একই অপশন, এখান থেকে আমাদের মতো করে কাজ হবে। আচ্ছা, তো এই হচ্ছে নর্মালি বিষয়গুলো। আমরা চাইলে কোনো পেজকে আমাদের থেকেই আর কি রিমুভ করতে পারি। কে? আচ্ছা, তো এই যে এখান থেকে ধরেন কোনো একটা পোস্ট, যে ওই যে ভাই একটা পাবলিশ করছে, একটা পোস্ট পাবলিশড, এই পোস্টে গেল, এই পোস্টে যাওয়ার পরে এডিট অপশনে গেল, এডিট অপশনে যাওয়ার পরে আমি চাইলে এখান থেকে এটাকে ব্লক করে দিতে পারি। এটা হচ্ছে কীরকম, ইয়োস্ট, ধরেন ইয়োস্টের সেটিংস আসলো এই জায়গায়। আপনাদের অ্যাডভান্স অপশনটা আমরা দেখাই না এখনও, এই অ্যাডভান্স অপশনটা দেখেন। অ্যাডভান্স অপশনের কয়েকটা বিষয় একটু নোট করে নেন। প্রথমত, অ্যালাউ সার্চ ইঞ্জিনস টু শো দিস কন্টেন্ট ইন সার্চ রেজাল্ট। এটাকে যদি ইয়েস করা হয় তার মানে গুগল দেখতে পাবে। আমি যদি নো করে রাখি, ব্লক, ডিসঅ্যালাউ, ঠিক আছে। অ্যালাউ সার্চ ইঞ্জিনস টু ফলো দিস লিঙ্ক, যখন আমি এটাকে নো করে দিব তখন সার্চ ইঞ্জিন আর এটাকে ফলো করবে না। একই বিষয়। রোবটস মেটা দেখেন, এখানে কিছু রোবটসের মেটা আছে। আমি যদি চাই এখানে কোনো ইমেজ গুগলে দেখবে না, এটাও করতে পারবো। আমি যদি চাই এটাকে আর্কাইভে যাবে না, নো স্নিপেট, এখানে কোনো স্নিপেট অ্যাড হবে না। স্নিপেট কি, এটা আমরা শিখব। ব্রেড ক্রামসটা এখন পর্যন্ত আমরা শিখি নাই, তবে এটা এখন দরকার না, একটু পরবর্তীতে আমরা দেখবো ইনশাল্লাহ। এটা ক্যানোনিক্যাল ইউআরএল, হোয়াট ইজ দ্য ক্যানোনিক্যাল ইউআরএল, এই সম্পর্কে একটা ক্লাস আছে আর কি, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ক্যানোনিক্যাল ইউআরএল বলা হচ্ছে সেই সকল ইউআরএলগুলোকে যেটা হচ্ছে গুগলকে বুঝাবে যে এটা যেটাই হোক না কেন, ইউআরএল যেটাই হোক না কেন, এই পেজ, এই পোস্টের ক্যানোনিক্যাল ইউআরএল যেটা আছে এটাই গুগলের কাছে মূল প্রাধান্য পাবে। এটা হচ্ছে সেরকম একটা বিষয়। এটা ইউজ হয় কখন, যখন দেখবেন যে আপনার একই টাইপের দুইটা পেজ হয়ে গেছে, তো গুগলকে বোঝানো যে এই পেজটা আসল, তখন ক্যানোনিক্যাল ইউআরএলে ওটার ইউআরএল দেওয়া। এটা আমরা দেখছি ইনশাল্লাহ। আচ্ছা, তো মোটামুটিভাবে আমরা এইটুকু বিষয়ে কারো কোনো কোশ্চিন আছে কি না? কিসের সামারি দিব ভাই? হ্যালো ডাকাত ভাই, মাইক অন করে কথা বলেন। আমি তো দেখি নাই, মাত্র মেসেজটা দেখতেছি। ওয়ালাইকুম আসসালাম। সি প্যানেলের একটা আলাদা ক্লাস আছে কিন্তু, আপনারা কি ওখানে একটু এ টু জেড সব দেখাইছি। আবার এই যে এটা দেখাই দিলাম, রেকর্ড হয়ে গেছে। তো যখন আপনি ক্লায়েন্টের ওয়েবসাইট নেবেন অথবা আপনার নিজের ওয়েবসাইট হবে, তখন জাস্ট একটু দেখবেন, ও আচ্ছা এটা এইভাবে করবো, একবারে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো দরকার হচ্ছে না প্যানেলটা ঘাটাঘাটি করার,
যখন আপনার দরকার হবে এটা ভিডিও অন করলেন, সাথে করে চলে গেলেন, ইনশাল্লাহ। এগুলো নিয়ে আর কোনো কোশ্চিন আছে কিনা? আচ্ছা, ফাইবারের সেলার অ্যাকাউন্ট আবার কি আপনার প্রথমবার অ্যাপ্রুভ করা নাই? অ্যাপ্রুভ তো করার কথা, এখন নয় অ্যাপ্রুভ করতেছে না সহজে। একটু যদি ভেজাল পাই, কার কার ইয়ে হয়েছে, ভেরিফাই হয় না এরকম কার কার হয়েছে? আপনি একটা কাজ করেন, আপনার নাম দিয়ে খোলেন, আপনার ইমেল দিয়ে খোলেন। ভেরিফিকেশান যখন করবে তখন বার্থ সার্টিফিকেটের একটা কপি পাওয়া যায় অনলাইনে, ওইটার জাস্ট ইয়ে করে দিলে, স্ক্রিনশট দিয়ে দিলেই হয়ে যায় বার্থ সার্টিফিকেটের। আপনি নিজের নাম দেখবে, ট্রাই করে দেখেন, হতে পারে। আপনার না 1 বছর আগের একটা অ্যাকাউন্ট ছিল ফাইবারের, সরি সাইম ভাইয়ের ছিল মনে হয়, আলিউল ভাইয়ের। আচ্ছা, আপনারটাও হয় নাই, আপনিও নিজের নাম দিয়েই খোলেন। তো এই জায়গায় চেকলিস্ট হচ্ছে ক্রল অ্যাবিলিটি চেকলিস্ট। যখন আপনি ইন্ডেক্স করলেন, এরপরে কিছু বিষয় চেক দিতে হয়, সাইট ম্যাপ ক্রিয়েট করা হয়েছে কিনা। তো এটা তো আমরা ক্রিয়েট করে ফেলছি। সব কিছু ক্রিয়েট করার পরে ইন্ডেক্স সেশনে যাবেন। ম্যাক্সিমাইজ ইউর ক্রল বাজেট, দ্যাট মিন্স গুগল যেন খুব পারফেক্টলি, যত তাড়াতাড়ি পসিবল আপনার ওয়েবসাইটকে ক্রল করতে পারে, এজন্য সকল সুযোগ সুবিধা আপনার রাখতে হবে। যেটা বললাম, সাইট ম্যাপ তৈরি করে রাখা এবং robots.txt-কে একদম ক্লিয়ার রাখা, robots.txt-র ভিতরে সাইট ম্যাপের ওই লিঙ্কটা দিয়ে দেওয়া, ক্লিয়ার। অপটিমাইজ ইউর সাইট আর্কিটেকচার, ওয়েবসাইটের আর্কিটেকচার যেন ঠিক থাকে, এ বিষয়ে আর কি আপনার মাথায় রাখা। আর্কিটেকচার বলে হেডার, মেনু বারে সবগুলো লিঙ্কগুলা, যাতে করে গুগলে যেন কোনো প্যারা না হয় আপনার ওয়েবসাইট ভিজিট করতে। হ্যাঁ, যেমন নেভিগেশন সিস্টেমটা যেন ভালো থাকে, যে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেন অসুবিধা না হয়। মানে গোজায়নের একটা, এটা দেখেন, গোজায়ন ওয়েবসাইট, তো এটা তো টিকিটের ওয়েবসাইট, ঠিক আছে। তো ওরা আবার এই জায়গায় সব কিছু দিয়ে রাখছে যে কোথায় কোনটা সার্চ হবে। এটা একটা সিঙ্গেল পেজ ওয়েবসাইট, কিন্তু হ্যাঁ, ওদের মূল ইয়ে হচ্ছে যখন ফ্লাইট কেউ সার্চ করবে তখন সেটা দেখাবে। হ্যাঁ, এই যে যেখানে সার্চের অপশন দিয়ে রাখছে এগুলো সবের, এখানে গেলে সার্চ অপশন পাবে এগুলো। তো আমি বুঝাতে চাচ্ছি যে ধরেন টেক রাডার, এখানে দেখেন ওরা ফোনসের একটা ক্যাটাগরি, কম্পিউটার, মানে ওদের মূল যতগুলো আছে সবগুলোতে কিন্তু এগুলোর ভিতরেই যাওয়া যাবে। হ্যাঁ, তো সাইটের আর্কিটেকচার বলতে এরকমই আর কি, যে মেনু থাকবে যেন, এবং এখান থেকে যেন গুগল ইজিলি আপনার প্রত্যেকটা পেজে যেন ভিজিট করতে পারে। এক পেজ থেকে আরেক পেজ যেন ভালোভাবে ইন্টারনাল লিঙ্কিং থাকে, যাতে করে গুগল যেন খুব ইজিলি ভিজিট করতে পারে। আমরা ইন্টারনাল লিঙ্কিং শিখছিলাম না, ক্রল বাজেট বাড়ানোর অন্যতম একটা বিষয় হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। সেট এ ইউআরএল স্ট্রাকচার, ইউআরএলের একটা স্ট্রাকচার সেট করে ফেলা, যেটা কিন্তু আমরা পারমালিঙ্ক ওখান থেকে কিন্তু দেখেছিলাম যে হাউ টু সেট এ ইউআরএল। সেটিংসে যে এই পারমালিঙ্ক, এখান থেকে কাস্টম স্ট্রাকচার যদি ক্যাটাগরি দিই, ক্যাটাগরি শো করবে, আর যদি পোস্ট নেমে থাকে পোস্ট নেম শো করবে। হ্যাঁ, এরকম আমাদের যেহেতু একটা সাইট, ব্লগ সাইট, তো আমরা এরকম ক্যাটাগরি দিয়ে রাখলাম যাতে করে ক্যাটাগরিটাও যেন ইউআরএলের ভিতরে শো করে, ঠিক আছে। এরকম যে যার যেরকম ইউআরএল স্ট্রাকচার দরকার। ইউটিলাইজ robots.txt, আমরা কিন্তু ইতোমধ্যে robots.txt-র সেটিংস সম্পর্কে দেখলাম কিন্তু, এবং এটাকে কী কী কাজে ব্যবহার করতে পারি সেটাও দেখলাম। গুগলকে ব্লক করার জন্য, আবার গুগলে যেন স্মুথলি চলে সেটাও আমরা করলাম। ব্রেড ক্রামস নিয়ে এই পার্টটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে। ইউজ পেজিনেশন,
পেজিনেশনের এটা হচ্ছে ব্লগ সাইটের জন্য, শুধুমাত্র ব্লগ সাইট। অনেকগুলো ব্লগ ধরেন, হ্যাঁ, মানুষ নিচে আসতেছে ব্লগ পড়লো, এখানে ব্লগের শেষে লেখা আছে রিড নেক্সট ব্লগ অথবা নেক্সট পেজ, তখন ওই পেজিনেশনটা থাকে আর কি, নেক্সট পেজে যাওয়ার জন্য। ঠিক আছে, পেজিনেশন মানে হচ্ছে এক পেজ থেকে আরেক পেজে যাওয়া বা এক প্রোডাক্ট থেকে আরেক প্রোডাক্টে যাওয়া। ঠিক আছে, এরকম ক্ষেত্রে চেক ইউর এসইও লগ ফাইলস। আপনি ওই যে এই এসইও টুলস কিনে রেগুলার অডিট করলেন না, ওটা হচ্ছে এসইও অডিট। সাইট ম্যাপ ক্রিয়েট করার সিস্টেম আমরা জেনেছি, ম্যাক্সিমাইজ স্ক্রল লিস্ট এটা বুঝেছি। রিমুভ, এর ভিতরে আরও কিছু বিষয় আছে, রিমুভ অর ক্যানোনিক্যালাইজ ডুপ্লিকেট পেজেস, যেগুলো গুগলের ক্রল করতে বাধা দেয়। এর মধ্যে অন্যতম হচ্ছে ডুপ্লিকেট পেজেস। তো আমরা বললাম যে ডুপ্লিকেট পেজগুলোকে ক্যানোনিক্যালাইজ করে দিতে। ধরেন এই যে এটাকে যদি আমি ক্লোন করি, হ্যাঁ, এটারই সিমিলার আরেকটা পেজ, ধরেন এটা দুইটা একই পেজ, তো গুগলকে আমি বলতেছি এটা হচ্ছে মেইন পেজ। এটা আমি কেমনে বলবো, এখান থেকে এর লিঙ্কটা কপি করলাম, কপি করে এই ওয়েবসাইটে গেলাম। যেহেতু দুটো একই ধরনের, কিন্তু আমি চাচ্ছি আগেরটা, প্রথমটা যেন গুগল বেশি প্রায়োরিটি দেয়। ইয়োস্টে আসলাম, অথবা র্যাঙ্ক মেতেও আছে ক্যানোনিক্যাল অপশন, নিচের দিকে যাওয়ার দরকার নাই, এই যে অ্যাডভান্স অপশনে যাবেন, এই যে ক্যানোনিক্যাল অপশন পাইছেন, এখানে ধরেন আমি এই আগে ওই পোস্টটা দিয়ে দিলাম, দিয়ে পাবলিশ করে তো গুগল তখন বুঝবে যে দিস পেজ ইজ নট দ্য অ্যাকচুয়াল পেজ ইজ দিস পেজ, যেটা আমি কপি করলাম, যার ইউআরএলটা কপি করলাম, এই যে এটা। ক্লিয়ার? তারপরে হচ্ছে ফিক্স অর রিডিরেক্ট এনি ব্রকেন লিঙ্কস। যদি কোনো ব্রকেন লিঙ্কস থাকে সেগুলোকে ফিক্স করে ফেলা। ফিক্স বলতে কেন ব্রকেন হইলো, হ্যাঁ, ব্রোকেন হলো কেন, ওই পেজটা কেন চলে গেল, এটা একটু দেখা, যে যদি আনপাবলিশ হয়ে আছে পাবলিশ করে দেই। ঠিক আছে, আর তাহলে কি, আরেকটা হচ্ছে রিডিরেক্ট অপশন। রিডিরেক্ট অপশন, যদি আপনি র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইউজ করেন, এখানে ফ্রিতে আপনি রিডিরেকশনের একটা অপশন পেয়ে যাচ্ছেন, এই যে রিডিরেকশন। আর যদি আপনি ইয়োস্ট এসইও ইউজ করেন, তখন আপনার এখানে রিডিরেক্ট নিতে গেলে এটা প্রিমিয়াম ভার্সন হতে হবে, তাহলে পাবেন, আদারওয়াইজ পাবেন না। তো যখন এসইও প্লাগইনওয়ালা কোনো সাইটের কাজ পাবেন, সেখানে আলাদা করে একটা প্লাগইন ইনস্টল করতে হয় রিডিরেক্টের জন্য। সেই প্লাগইনের নাম হচ্ছে রিডিরেক্ট লিখেই সার্চ দিবেন, দেখবেন যে ফুলওয়ালা একটা ওয়েবসাইট আসবে, এটা ইনস্টল করবেন। সিস্টেম একই সিস্টেম, আমি জাস্ট ইয়োস্টের র্যাঙ্ক মেথডটা থেকে বলে দিই। রিডিরেকশনে যাবেন, অ্যাড নিউ, এখানে যাওয়ার পর সোর্স ইউআরএল অথবা ওল্ড ইউআরএল বলবে আপনাকে, যেই পেজটা ব্রোকেন হয়ে গেছে, ধরে নিলাম এটা হচ্ছে ব্রোকেন ইউআরএল। ঠিক আছে, আমি একে বলতেছি যে তুমি এখান থেকে নতুন ইউআরএলে আসবা, এইটা নতুন ইউআরএল। ডেস্টিনেশন ইউআরএল মানে হচ্ছে নিউ ইউআরএল। আর এখানে টাইপ দেওয়া আছে যে কোন টাইপের ডিটেকশন হবে, 301 হবে না 302 হবে, একই বিষয়। 302 হচ্ছে টেম্পোরারি রিমুভ, কিন্তু যদি আপনি টেম্পোরারি মুভ দিয়ে আর চেঞ্জ না করেন, এটা পার্মানেন্ট হিসেবে কাউন্ট হবে। এটাও টেম্পোরারি রিডিরেক্ট, একই বিষয়। আর এটা হচ্ছে মেইনটেনেন্স কোড। আমি যদি এখানে রিডিরেক্ট করে দেই, তখন 410 কন্টেন্ট ডিলিটেড, 415 কন্টেন্ট আনঅ্যাভেলেবল ফর লিগাল রিজন। এগুলো হচ্ছে ওই কন্টেন্ট থেকে এই পেজে এসে বা এখানে ডিরেক্ট এই পেজ না দিয়েও আমি যদি এটা দিয়ে রাখি, তখন কেউ যদি এই জায়গায় যায়, হ্যাঁ, এটা যদিও আমাদের না, আমি আমার ডোমেনটা করে রাখি, হ্যাঁ, যদি কেউ এই জায়গায় যায়, তাহলে সে বলবে কন্টেন্ট ডিলিটেড অথবা কন্টেন্ট আনঅ্যাভেলেবল ফর লিগাল রিজন। ঠিক আছে, এটা হচ্ছে রিডিরেক্ট দেওয়ার দরকার নাই, তবে অটোমেটিক্যালি এখানে এটা যদি আমি দিয়ে দিই, তখন এই পেজটা রিডিরেক্ট হয়ে একটা পেজে যাবে, যেটা আমাদেরকে বা যারা ইউজার আছে তাদেরকে এই মেসেজটা দিবে যে এই কন্টেন্ট এখন অ্যাভেলেবেল না লিগাল রিজনের কারণে। দেন এখানে কপি করলাম, অ্যাড দিলাম, হ্যালো ওয়ার্ল্ড। এখানে যদি কেউ যায়, এই যে এখন এটা দেখাবে না, দিস পেজ ইজ রিকোয়েস্ট ওয়াজ নট ফাউন্ড, সাজেস্টেড টু গো ব্যাক হোম। আরে ঠিক আছে, এরকম। তো মেইনলি অ্যাড রিডিরেক্ট হচ্ছে সোর্স ইউআরএল, যদি কোনো ব্রোকেন ইউআরএল থাকে, অথবা আমি যে ইউআরএলটা চাচ্ছি ওই ইউআরএল রাখবো না, ওল্ড ইউআরএল, ওটা এখানে দিব, আর নতুন যে ইউআরএলটা আমি তৈরি করছি সেটা আমি এখানে দিব। হ্যাঁ, অনেক সময় হয় এরকম, আপনারা পোস্টগুলা ধরেন
অনেক পোস্ট আছে যেগুলো আগে পাবলিশ করছেন, কিন্তু নতুন করে এসইও করার পরে ইউআরএলগুলা চেঞ্জ করা লাগতেছে, তখন ওই আগের ইউআরএলটা নতুন ইউআরএলটা এটাকে রিডিরেক্ট করা লাগতে পারে। যদিও ইওস্টে অটোমেটিক্যালি রিডিরেক্টগুলো অ্যাড হয়ে যায়, যদি কোনো ইউআরএল চেঞ্জ হয় অটোমেটিক রিডিরেক্টগুলো হয়ে যায়। Make sure your CSS and JavaScript files are crawlable. এটা যদি কোনো ক্রলের সমস্যা থাকে তখন এটা ওই যে সাইট অডিট, টেকনিক্যাল এসএমরাশের ওখানে এটা শো করে যদি কোনো সমস্যা থাকে। চেক ইউর ক্রল স্ট্যাট রেগুলারলি, ওই যে যখন আপনি অডিট করবেন তখন আপনার ক্রল অ্যাবিলিটি দেখাবে যে কত পার্সেন্ট আছে, কী আছে না আছে। আবার যখন গুগল আপনাকে মেসেজ করবে, এই তোমার এই পেজটা ইন্ডেক্স হচ্ছে না, নো ইন্ডেক্স হয়ে আছে, চেক করো কেন। গুগল থেকে বারবার ইমেল পাবেন আপনি, ঠিক আছে, আপনার ক্লায়েন্ট আপনাকে জ্বালাই মারবে তখন, এই যে দেখো দেখো কী অবস্থা, ইমেল পাঠাইছে গুগল, এরকম। মেক শিওর এনি বট অর পেজ ইউ হ্যাভ ডিসঅ্যালাউড ফ্রম ক্রলিং ইজ মিন টু বি ব্লকড। যদি এগুলো হয় যে বললাম না, আমি যদি ভুলে সেটিংসে যে এই যে রিডিংয়ে যে এটা যদি করে রাখি, জীবনেও কোনো পেজ আমার ইন্ডেক্স হবে না, সুতরাং চিল্লা লাভ নাই। আবার যদি ধরেন পেজে যে কোনো পোস্টগুলোকে যদি আমি ডিসঅ্যালাউ করে রাখি, হ্যাঁ, অ্যাডভান্স অপশনে যেটা দেখাইলাম তখন, অ্যাডভান্স অপশনে যে এখান থেকে যদি ডিসঅ্যালাউ করে দিই, নো করে দিই, আবার ইওস সেটিংসে যে এই যে এখান থেকে অ্যাডভান্স অপশনে যে নো ইন্ডেক্স করে রাখি, কোনো দিন আমার পেজ গুগল শো করবে না। তো এগুলো চেক করতে হবে যে আমি কোনো কিছু ব্লক করে রাখছি কি না। কিপ ইউর সাইট ম্যাপ আপডেটেড অ্যান্ড সাবমিট ইট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়েবমাস্টার। আমরা অলরেডি সাবমিট করেছি কিন্তু, হ্যাঁ, আপডেটেড অটোমেটিক্যালি হয়ে যায়, এখন এটা আপডেট করতে হয় না। ডিলিট আননেসেসারি অর আউটডেটেড কন্টেন্ট, যেগুলো কন্টেন্ট আমাদের দরকার নেই সেগুলোকে ডিলিট করে দিব একদম। ওয়াচ আউট ফর ডাইনামিক্যালি জেনারেটেড ইউআরএলস, অনেক সময় ডাইনামিক্যালি জেনারেটেড ইউআরএলগুলো রেডি হয়ে যায় আমাদের অজান্তেই, সেগুলো আমরা চেঞ্জ করে দিব, যেহেতু আমরা এসইও স্ল্যাক চেঞ্জ করে ফেলবো তখন সেটা ইজি হয়ে যাবে। তো এটা যদি অটোমেটিক না হয় তাহলে আমরা ম্যানুয়ালি ওল্ড ইউআরএলের জায়গায় দিব ডাইনামিক ইউআরএলটা, নিউ ইউআরএলের জায়গায় এসইও করা যে ইউআরএল স্ল্যাগ আছে সেটা দিয়ে দিব। সাইট আর্কিটেকচার, যে কোনো একটা সাইটের আর্কিটেকচারগুলো সাধারণত এরকম থাকে, যেরকম কোম্পানির নেম থাকে সচরাচর, ওখান থেকে অ্যাবাউট আস থাকবে, কোম্পানি সম্পর্কে একটা বিস্তারিত বিবরণ, প্রোডাক্টের একটা থাকবে, পেজ থাকবে, মেনুতে একটা মেনু, সার্ভিসকে কী দিচ্ছে যদি সার্ভিস দেয় সেগুলো, নিউজ যদি থাকে নিউজ সেগুলো, তারপরে কন্ট্যাক্ট আস অবশ্যই থাকতে হবে, ফর্ম টর্ম অবশ্যই রাখা দরকার, ব্লগ যদি কোনো ব্লগ থাকে, ব্লগ তো অবশ্যই দরকার কোনো পেজগুলোকে, মানে পেজে যদি আপনার মানে ট্রাফিক নিয়ে আসতে চান অবশ্যই ব্লগ লাগবে। তো এই কয়েকটা বিষয় আর কি, অ্যাবাউট আস পেজ, প্রোডাক্টের পেজগুলো অনেকগুলো হয়, সার্ভিসের পেজগুলো অনেকগুলো হতে পারে, নিউজ হতে পারে অনেকগুলো পেজ, কন্ট্যাক্ট আস একটা পেজ থাকবে যেখানে মানুষ আপনাকে কন্ট্যাক্ট করতে আসবে, ব্লগ থাকতে পারে অনেকগুলো এরকম। সেট এ ইউআরএল স্ট্রাকচার, এটা তো শিখাইছি। robots.txt দেখলাম আলহামদুলিল্লাহ। ইন্ডেক্সাবিলিটি চেকলিস্ট, গুগলে ইন্ডেক্স হচ্ছে কি না এটা চেক করা, কেন হচ্ছে না। আনব্লক সার্চ বটস, যেটা আমরা robots.txt থেকে মানে বললাম না ডিসঅ্যালাউ, আমি যদি ডিসঅ্যালাউ করে যে কোনো কিছু যদি ডিসঅ্যালাউ করে দেই এই robots.txt থেকে, হ্যাঁ কই গেল ইসি প্যানেল, robots.txt এডিট, এখানে যদি ডিসঅ্যালাউ দিয়ে আমার ওয়েবসাইট দিয়ে দেয়, জীবনেও আমার পেজ গুগল খুঁজে পাবে না। সো সেটাকে আনব্লক করা, অথবা ওই যে নো যদি দিয়ে রাখি, নো ইন্ডেক্স দিয়ে রাখি র্যাঙ্ক ম্যাথে অথবা ইওস্টের অ্যাডভান্স অপশনে যে কখনোই পাবে না। রিমুভ ডুপ্লিকেট কন্টেন্ট, যদি ডুপ্লিকেট কন্টেন্ট থাকে সেটা রিমুভ করে দিব, কারণ ডুপ্লিকেট কন্টেন্টের কারণে কনফিউজ সার্চ বটস অ্যান্ড নেগেটিভলি ইম্প্যাক্টস ইউর ইন্ডেক্সেবিলিটি। রিমেম্বার টু ইউজ ক্যানোনিক্যাল ইউআরএলস, যে ডুপ্লিকেট যদি হয় ক্যানোনিক্যাল ইউআরএল ইউজ করবো অথবা ডিলিট করে দিব, যদি কোনো ট্রাফিক না আসে ডিলিট করে দিব। এস্টাবলিশ ইউর প্রেফার্ড পেজেস, তাহলে মানে ক্যানোনিক্যাল ইউজ করলে গুগল বুঝবে, ও আচ্ছা এটা না, এটা হচ্ছে এদের আসল ইউআরএল, দুইটা একই টাইপের কিন্তু এটা হচ্ছে আসল ইউআরএল, গুগল তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। অডিট রিডিরেক্টগুলোকে একটু অডিট করে, রিডিরেক্ট নিডস টু সেট প্রপারলি, হ্যাঁ রিডিরেক্টগুলো ঠিক মতো আছে কি না এটা সেট প্রপারলি মানে চেক করা আর কি। আর ম্যাক্সিমাম আমরা যখন ইওস্টের এসএমরাশের ওই যে সাইট
অন পেজ এসইও এবং টেকনিক্যালের যে সাইট অডিটটা আছে ওখানেই হচ্ছে মূল যত টেকনিক্যাল ইরোরগুলো আছে সেগুলো সবগুলো ভিজিবল হয়, ঠিক আছে। মোবাইল রেসপন্সিভ কিনা এটা একটু চেক করা, এটা ডেভেলপারদের দিয়ে দিবেন যদি রেসপন্সিভ না হয়, ডেভেলপারদেরকে বলবেন যে সাইট যারা ডিজাইন করছে এটা তাদের বিষয়। ইফ ইউর ওয়েবসাইট ইজ নট মোবাইল ফ্রেন্ডলি নাও দেন ইউ আর ফার বিহাইন্ড হোয়ার ইউ নিড টু বি। কারণ মোবাইল ফ্রেন্ডলি যদি না হয় গুগল আপনাকে মোবাইলের অ্যাক্সেস মানে র্যাঙ্কিংই দিবে না, মোবাইল কেন যে কোনো জায়গায় র্যাঙ্কিংই দিবে না। আর এখন মোবাইল ইউজার বেশি, সো মোবাইলটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। গুগল প্রায়োরিটাইজিং মোবাইল এক্সপিরিয়েন্স ওভার ডেস্কটপ, যেটা বললাম মোবাইল ভিউকে বেশি প্রায়োরিটি দেয়। এসটিপি ইরোর্স, অনেক সময় এসটিপি ইরোর্স দেখা যায়। ইট ক্যান বি ওয়ার্ক অফ সার্চ বর্ডস বাই ব্লকিং, এটা সার্চ বর্ডসগুলোকে ব্লক করে দিতে পারে ইম্পর্ট্যান্ট কন্টেন্টগুলো থেকে। তো এটা ইনক্রেডিবলি ইম্পর্ট্যান্ট টু অ্যাড্রেস দিস ইরোর্স কুইকলি অ্যান্ড থ্রোলি, এই ইরোরগুলোকে খুবই তাড়াতাড়ি ফাইন্ড আউট করা যে কেন হচ্ছে। 301 পার্মানেন্ট রিডিরেক্ট, এটা আমরা বুঝলাম পার্মানেন্ট রিডিরেক্টগুলো যেটা দেখছি। তবে রিডিরেক্টগুলো যে কোনো ওয়েবসাইটে বেশি ইউজ করব না, টু মেনি রিডিরেক্ট এটা ইউজ করব না আমরা। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে একটা ইউআরএল থেকে আরেকটা ইউআরএল রিডিরেক্ট করতে যে আরও 4-5টা ইউআরএল রিডিরেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি, এটাকে বলে রিডিরেক্ট লুপ। ম্যাক্সিমাম ক্লায়েন্টদের ওয়েবসাইটে এই টেকনিক্যাল ইরোরটা দেখা যায়, রিডিরেক্ট লুপ। এটা হয় কিভাবে? এটা হয় হচ্ছে এইভাবে, দেখবেন যে একটা ইউআরএল, এটা একটা ইউআরএল, তো আপনি এই ইউআরএল থেকে ইয়েতে যাবেন, কি বলে, ইউআরএল বিতে গেছেন, এই ইউআরএল থেকে ইউআরএল বিতে গেছেন, আবার এই বি থেকে সিতে গেছেন। তো ব্রাউজার কি করবে, ব্রাউজার এই ইউআরএলে আসবে, এসে আবার এই ইউআরএলে যাবে, আবার ওই ইউআরএলে যাবে। সো একটা মানে ইয়ের মতো কাজ করতেছে, তাই না? চেইন, এটাকে বলে চেইন, ঠিক আছে। চেইন না করে আপনি ইউআরএল এ থেকে ইউআরএল সিতে দিয়ে দেন ডিরেক্ট, তাহলে তো ডিরেক্ট সিতেই গেল, কারণ বি তো অ্যাভেলেবেল না। এর কারণে বিটা শো করতেছে, কারণ আপনি এ থেকে বিতে গেছেন। তো লুপ কি হয়, এই লুপটা দেখাচ্ছে না, এটা হচ্ছে লুপ। ছোট করে দিতে দেখা যাচ্ছে ওল্ড ইউআরএল, নিউ ইউআরএল, এগুলো তো না। এটা পারফেক্ট এক্সাম্পল যদি ওপেন হয়। এখানে দেখেন যে পেজে রিডিরেক্ট হচ্ছে পেজ বিতে, পেজ বি আবার রিডিরেক্ট হয়ে পেজ সিতে, পেজ সি আবার রিডিরেক্ট হয়ে পেজ ডিতে, পেজ ডি আবার রিডিরেক্ট হয়ে পেজ এতে। যখন এইরকম হয়ে যায় এটা টোটালি বলে এটাকে রিডিরেক্ট লুপ। ঠিক আছে, এগুলো সব ডিলিট করে দিয়ে যেটা দরকার সেটা খালি রাখা। ঠিক আছে, এটা হচ্ছে লুপের বিষয় আর কি। পার্মানেন্ট রিডিরেক্ট, এটা এইম টু জিরো রিডিরেক্ট ইফ পসিবল হয় না সাধারণত। 302 টেম্পোরারি রিডিরেক্ট, এটা হচ্ছে টেম্পোরারি যেটা বললাম। 403 ফরবিডেন মেসেজ, এই মেসেজটা একটু ইম্পর্ট্যান্ট। যে কোনো ইউজার যদি, এটা হচ্ছে যে পারমিশন থাকে না অনেক সময়, এই জন্য এটা 403 মেসেজটা দেখায়। হ্যাঁ, অনেক সময় আইপি অ্যাড্রেস ব্লক করা থাকে তখন এটা দেখায় 404 ইউরোর, তার মানে ওই পেজটা নাই এখন আর। হ্যাঁ, অথবা ভুল ইউআরএলে সে গেছে। 404 মেথড নট অ্যালাউড, এটাও সাম ব্লক থিংস। আপনি যদি কোনো ওয়েবসাইটে ঢুকতে এরকম মেসেজ পান তখন বুঝবেন যে এটা ব্লক করে রাখছে আপনার আইপিকে, বা ব্লক হয়ে গেছেন অটোমেটিক্যালি। 500 ইন্টারনাল সার্ভার ইরোর, এটা হচ্ছে সার্ভারে যদি কোনো সমস্যা থাকে তখন এই ইরোরটা শো করে। যদি আপনি এরকম ইরোর এক্সপিরিয়েন্স করেন, সাথে সাথে আপনার সার্ভার প্রোভাইডারকে নক দিবেন যে কেন এটা হচ্ছে, এটা বেশি দিন যেন না থাকে, মানে একদিনও যেন না থাকে, যত তাড়াতাড়ি সম্ভব সলভ করা যেন যায়। Even if your site has been crawled and indexed, accessibility issues that block users and bots will impact your SEO.
তো যদি আপনার ওয়েবসাইট ক্রলডও হয়ে যায়, ইন্ডেক্সও হয়ে যায়, এগুলো কিছু ইস্যুসের কারণে এটা আপনার ইউজারদেরকে ঢুকতে বাধা দিবে, যে আসে দেখতেছে 500 ইন্টারনাল এরর এসেই দেখতেছে, তো তার মানে সে একটা বাধার সম্মুখীন হলো। র্যাঙ্ক অ্যাবিলিটি চেকলিস্ট। একটা ওয়েবসাইটের র্যাঙ্ক অ্যাবিলিটিগুলো অনেক সময় ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, এই বিষয়গুলা ঠিকমতো আছে কি না এটাও একটা চেক করে বোঝা যায় র্যাঙ্ক অ্যাবিলিটি কতটুকু তার। হ্যাঁ, তো ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিংটাতে একটু গুরুত্ব দিবেন, স্পেশালি ইন্টারনাল লিঙ্কিংটা। নেভিগেশন যেন এক পেজ থেকে আরেক পেজে যেন ঠিকভাবে হয়। লিঙ্কিং ইমপ্রুভস ক্রলিং, যেটা বললাম, একটা পেজ ক্রলিংয়ে সুবিধা হয়, ইন্ডেক্সেশনে সুবিধা হয়, অ্যান্ড ইউর অ্যাবিলিটি টু র্যাঙ্কিংয়ের অ্যাবিলিটিও বাড়ায়। ব্যাকলিং কোয়ালিটি, আমরা এর পরবর্তীতে যে টপিক্সে যাব সেটা অফ পেজ এসইও, এবং অফ পেজ এসইওর অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিঙ্কের কোয়ালিটিগুলো যেন ভালো হয়, মানে একটা ভালো ওয়েবসাইট থেকে যেন আমরা ব্যাকলিঙ্ক নেই, এটা র্যাঙ্ক অ্যাবিলিটি বাড়াবে। টু চেক ব্যাকলিঙ্ক ইজ মোস্ট ক্রুশিয়াল পার্ট। নিড টু চেক টক্সিক ব্যাকলিঙ্ক অ্যান্ড ডিজাবল দেম। এই জিনিসটা আমরা অফ পেজ এসইও পার্টে শিখব। ক্লিক অ্যাবিলিটি চেকলিস্ট। ক্লিক অ্যাবিলিটি চেকলিস্ট হচ্ছে স্ট্রাকচার ডাটার উপরে। স্ট্রাকচার ডাটা, এটাকে অনেক সময় আমরা বলি স্কিমা। ইটস অলসো নোন অ্যাজ স্কিমা। স্কিমা নিয়ে আমাদের আলাদা একটা রেকর্ড ক্লাস আছে, আমি এটার একটু ব্রিফ করে রেকর্ড ক্লাসটা দিয়ে দিব। তো the schema makes it crystal clear, and each element is how it relates to your site and how to interpret it. Basically, structured data tells bots this is a video, this is a product. এটা হচ্ছে গুগলের কাছে ক্লিস্টার ক্লিয়ার করে দেয় আপনার ওয়েবসাইটের কন্টেন্টটাকে। যদি আপনার ওয়েবসাইটে যদি কোনো ভিডিও থাকে, গুগলকে বলে এটা একটা ভিডিও। আপনার ওয়েবসাইটে যদি কোনো প্রোডাক্ট নিয়ে আপনি যদি কথা বলেন, গুগলকে বলে এটা একটা প্রোডাক্ট। আপনি যদি কোনো রেসিপি নিয়ে ব্লগ লেখেন, গুগলকে বলে একটা রেসিপি। এরকম একটা ডেটা বা একটা স্ট্রাকচার ডেটা বা স্কিমা বলে এটাকে। স্নিপেট, এক কথায় স্নিপেট বলে। আচ্ছা, তো এই স্নিপেটের ভিতরে কিন্তু অনেকগুলো স্নিপেট আছে, আমরা দেখবো ইনশাল্লাহ, যেটা আপনি এই র্যাঙ্ক ম্যাথ থেকে কিন্তু অ্যাড করতে পারেন, আবার ইউজ থেকে অ্যাড করতে পারেন। ধরেন এই ব্লকটাতে আপনি স্নিপেট ইউজ করতে চাচ্ছেন, স্কিমা অ্যাড করতে চাচ্ছেন, এটার জন্য র্যাঙ্ক ম্যাথ আলাদা একটা অপশন আপনাকে দিচ্ছে, এই যে স্কিমা। এখানে এই আর্টিকেলটা, এটা কি আর্টিকেল? হ্যাঁ, আর্টিকেল। এই যে এখানে একটা আর্টিকেল স্কিমা অলরেডি দেওয়া আছে, যে এটা একটা আর্টিকেল। ইট টেলস গুগল দ্যাট দিস ইজ অ্যান আর্টিকেল। ক্লিয়ার? আপনি চাইলে স্কিমা জেনারেটরে যাবেন, যে যদি এটা অন্য কোনো বিষয়ের উপর হয়, যে রেসিপি যদি হয় ওটা রেসিপি অ্যাড করে দিলেন, প্রোডাক্ট হলে প্রোডাক্ট অ্যাড করে দিলেন, কোর্স হলে কোর্স অ্যাড করে দিলেন, এরকম। আচ্ছা, স্কিমা কিন্তু র্যাঙ্কিংয়ের পসিবিলিটি বাড়ায় এবং ক্লিক অ্যাবিলিটিও বাড়ায়, কারণ স্কিমা যখন আমরা দিব তখন এসআরপি ফিচার্স, এই জায়গাগুলোতে আমাদের ফিচার্ড হওয়ার পসিবিলিটি আছে। কীরকম ফিচার্স দেখবেন, অনেক সময় এরকম পিপল অলসো আস্ক অথবা ভিডিও শো করবে, হ্যাঁ, যে ভিডিওগুলো হতে পারে আপনার ওয়েবসাইট থেকে আসছে। এরকম পিপল অলসো আস্কের জায়গায় যখন আপনি ক্লিক করবেন, তখন এখানেও একটা ওয়েবসাইট শো করে, ওই জায়গাতে আপনি ফিচার্ড হতে পারবেন। আবার দেখবেন যে এখানে স্টেপ বাই স্টেপ, যে হাউ টু টাই এ শু, এটা লিখে যখন সার্চ করবেন, স্টেপ বাই স্টেপ কিছু অপশন থাকে এবং একটা ওয়েবসাইটকে গুগল ফিচার করে, ওই ওয়েবসাইটেরই কিছু অংশ নিয়ে স্টেপ দেখায় এবং সেটাকে ফিচার করে। তো এটা এরকম হওয়ার, মানে এরকম চান্স হওয়ার অন্যতম একটা পসিবিলিটি হচ্ছে স্কিমা অ্যাড করা। তো দেখেন, ফ্রিতে যদি ফিচার্ড হয়ে যায়, অবশ্যই আমার ওয়েবসাইটে ট্রাফিক বেড়ে যাবে, হ্যাঁ, আমার অনেক ট্রাফিক আসবে, ফ্রিতে অনেকগুলো আমি পেয়ে যাব ফিচার্ড হওয়ার মাধ্যমে। টু উইন এ এসআরপি ফিচার্স ইউ ক্যান সেট দ্য ফলোয়িং স্কিমা। আর্টিকেল স্কিমা আছে, ভিডিও স্কিমা আছে, রিভিউ স্কিমা আছে, ইভেন্ট স্কিমা, হাউ টুস, এই যে হাউ টু টাই শো, ওখানে হাউ টু ইউজ করা হয়েছে। FAQ, পিপল অলসো আস্ক, ওই বক্সে যাওয়ার জন্য। ইমেজ, অনেক সময় ইমেজগুলো ফিচার্ড হয়, ওটা ইমেজ স্কিমা দেওয়া লাগে। লোকাল বিজনেস লিস্টিং, এটা একটা লোকাল এসইও, হ্যাঁ, লোকাল বিজনেসের জন্য আর কি দরকার। প্রোডাক্টস, কোনো প্রোডাক্টগুলোকে স্কিমা, মানে ওই ফিচার্ড করানোর জন্য প্রোডাক্ট স্কিমা নামের একটা ইয়ে আছে। অনেক সময় সাইট লিঙ্কগুলো মেটা ডেসক্রিপশানের নিচেই শো করে, ওখানে দেখানোর জন্য সাইট লিঙ্ক স্কিমাগুলোকে ইউজ করা যায়।
Featured snippets are intent to searchers the answers to their queries as quickly as possible according to Google. তো এটা হচ্ছে intent to searchers to answer their queries quickly as soon as possible, as quickly as possible. According to Google, providing the best answer to the searcher's query is only way to win a snippet. এই যে এরকম যে জায়গাগুলো আছে এখানে মানে জায়গার যাওয়ার অন্যতম হচ্ছে সেটা হচ্ছে সার্চার্স কি জিজ্ঞাসা করতেছে সেইটার পারফেক্ট অ্যান্সার দেওয়া। এটা হচ্ছে ওখানে যাওয়ার সবচেয়ে ভালো উপায়। আচ্ছা, এই পর্যন্ত ছিল আমার এটার আমি মিট কি হয়ে শেষ হয়ে গেছে নাকি? ইন্নানিল্লাহ। ওকে ঠিক আছে, যেহেতু শেষ হয়ে গেছে আজকে আর না বাড়াই, ক্লাস শেষ প্রায়। ভালো থাকবেন সবাই। ওয়া আখিরু দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।